আগের ক্লাসে আমরা কনসেপ্টস অফ মানি সাপ্লাই বা অর্থের যোগানের বিভিন্ন ধারণা সম্বন্ধে জেনেছি এবং কনসেপ্ট অফ হাই পাওয়ার মানি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থে কাকে বলে তাও জেনেছি। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যে অর্থের যোগান দিয়ে থাকেন তাকেই আমরা হাই পাওয়ার মানি বলি। কেন বলি? কারণ সেন্ট্রাল ব্যাংকের যোগান দেওয়া প্রতি 1 টাকা অর্থনীতির মধ্যে হাত বদল হতে হতে আলটিমেটলি কয়েক গুণ পর্যন্ত টোটাল মানি সাপ্লাই বেড়ে যেতে পারে। এটা প্রাইমারিলি হয় কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট ক্রিয়েশন প্রসেসের মাধ্যমে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতির মাধ্যমে। আমাদের আজকের বিষয় হলো এই দ্য ক্রেডিট ক্রিয়েশন প্রসেস অফ কমার্শিয়াল ব্যাংকস বা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতি। কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টি করে থাকে তা জানতে গেলে প্রথমেই আমাদের কয়েকটি বেসিক অ্যাজাম্পশনস বা অনুমান সম্বন্ধে আলোচনা করে নিতে হবে। প্রথমত এখানে আমরা ধরে নিচ্ছি যে দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে। দের আর মেনি কমার্শিয়াল ব্যাংকস ইন দ্য ইকোনমি। দেশের জনসাধারণ পাবলিক বাড়তি নগদ অর্থ হাতে রাখতে পছন্দ করেন না। তাদের নিত্য প্রয়োজনের জন্য যে নগদ অর্থের প্রয়োজন হয় তার বাইরে কোনো অর্থ হাতে পেলে তারা সাধারণত সেটি কোনো না কোনো ব্যাংকে জমা দিয়ে থাকেন, আমানত হিসেবে তারা সেটি রেখে থাকেন। So people do not hold liquid cash, and whenever they receive additional cash, they deposit it in any of the banks present in the economy. প্রতিটি বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের একটি অংশ নগদ হিসেবে জমা রাখে নিজেদের কাছে তাদের প্রতিদিনের লেনদেন চালাবার জন্য। একে আমরা রিকোয়ার্ড রিজার্ভ বলে থাকি। এবং যে রেটে এই মোট আমানতের যে অংশ রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে রাখা হয় সেটাকে আমরা বলি রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। এক্ষেত্রে আমাদের আজকের এই ক্লাসে আমরা এই রিকোয়ার্ড রিজার্ভ রেশিওটি 10% হিসেবে ধরে নিচ্ছি, অনুমান করছি। অর্থাৎ ব্যাংকের কাছে যদি 100 টাকা ডিপোজিট থাকে তাহলে তার 10% অর্থাৎ 10 টাকা ব্যাংক রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে জমা রাখে। 4 নম্বর, কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক এই রিকোয়ার্ড রিজার্ভ রাখার পরে যে অতিরিক্ত ডিপোজিট, দ্য এক্সেস রিজার্ভ দ্যাটস দেয়ার, এই এক্সেস রিজার্ভটা তারা ঋণ দেওয়ার কাজে ব্যবহার করে। অর্থাৎ সেই টাকাটা কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ এই প্রতি 100 টাকার মধ্যে 10 টাকা যদি রিকোয়ার্ড রিজার্ভ রাখে তাহলে বাকি যে 90 টাকা এই টাকাটা তারা আইডল ফেলে না রেখে লোন দেওয়ার কাজে ব্যবহার করে। এবং ফিফথ লাস্ট অ্যাজাম্পশন, যে দেশে ব্যাংক ঋণের যথেষ্ট চাহিদা রয়েছে। ব্যাংক ঋণের যদি চাহিদা না থাকে তাহলে ডেফিনেটলি ব্যাংক চাইলেও ওই 90 টাকা লোন দেওয়ার কাজে সে ব্যবহার করতে পারবে না। সুতরাং আমরা এখানে ধরে নিচ্ছি, অনুমান করছি যে দেশে ব্যাংক ঋণের যথেষ্ট চাহিদা রয়েছে। এই 5টি বেসিক অ্যাজাম্পশনসের ভিত্তিতে আমরা দেখব যে ক্রেডিট একটা দেশের মোট যে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা তারা একসঙ্গে মিলে কিভাবে ঋণ সৃষ্টি করতে পারে। এখানে আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে প্রসেসটা বোঝার চেষ্টা করব। ধরা যাক সেন্ট্রাল ব্যাংক যে কোনো কারণেই হোক তারা দেশে মোট অর্থের যোগান অর্থাৎ হাই পাওয়ার মানি যে টাকা তারা প্রিন্ট করে বাজারে নিয়ে আসছেন সেটা 1000 টাকা পরিমাণে বৃদ্ধি করলেন। এই 1000 টাকা 1000 রুপিস এইটা জনসাধারণের হাতে আসবে। তো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে এটা কোনো একজন ব্যক্তি, সে ইন্ডিভিজুয়াল এ এই টাকাটি পাচ্ছেন। এবং যেহেতু আমরা ধরে নিয়েছি যে তিনি হাতে এই বাড়তি নগদ অর্থ আর এর আগে ইকোনমিতে যা এক্সিস্টিং মানি সাপ্লাই ছিল তাই দিয়ে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তির আর কি ABCD হোয়াটএভার তাদের নিত্য প্রয়োজনের যে নগদ অর্থের রিকোয়ারমেন্ট, ক্যাশের রিকোয়ারমেন্ট সেটা অলরেডি মিট করে। সুতরাং এই যে বাড়তি 1000 টাকা তিনি পেলেন হাতে, এইটা তিনি যে কোনো ব্যাংকে জমা দেবেন। সো আমি ধরে নিচ্ছি তার সাপোজ ব্যাংক 1-এ তার একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে তিনি এই
1000 টাকা জমা দিচ্ছে। এবার ব্যাংক 1 এই যে 1000 টাকা ডিপোজিট পেল, এই ডিপোজিটের আমরা আগেই অ্যাজিউম করেছি কি যে 10% সে রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে রাখবে এবং বাকি 90% লোন দেওয়ার কাজে ব্যবহার করবে। সো 1000 টাকা 10% অর্থাৎ 1000 ইন্টু 1/10, দ্যাট ইজ 100 রুপিস। এই 100 টাকা প্রয়োজনীয় জমা বা রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে কমার্শিয়াল ব্যাংক রাখবে এবং 100 টাকা বাদ দিলে, 1000 থেকে 100 বাদ দিলে যা পড়ে থাকে অর্থাৎ 900 টাকা কমার্শিয়াল ব্যাংক 1 লোন দেওয়ার কাজে ব্যবহার করবে। এবার এই লোনটা সে কাকে দেবে? ধরে নিচ্ছি আমরা যে এই লোনটা ইন্ডিভিজুয়াল বি পাচ্ছেন। এই যে ইন্ডিভিজুয়াল বি 900 টাকা লোন পেলেন, এটা তিনি আবার কি করবেন? তার কাছেও এটা বাড়তি আসা টাকা, সেটা তিনি হাতে রাখবেন না, কোনো না কোনো কমার্শিয়াল ব্যাংকে, সেটা হতে পারে ব্যাংক 1, হতে পারে ব্যাংক 2 বা দেশের ব্যাংক ব্যবস্থার মধ্যে অবস্থিত যে কোনো ব্যাংকে সেটা তিনি জমা দেবেন। সুতরাং টোটাল ব্যাংকিং সিস্টেমের কাছে নেক্সট যে টাকাটা ডিপোজিট হিসেবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে 900 রুপিস। এবার এই 900 টাকার আবার 10% অর্থাৎ 1/10 of 900, that is 90 রুপিস, 90 টাকা ব্যাংক জমা রাখবে অ্যাজ রিকোয়ার্ড রিজার্ভ। এবং 900 টাকা থেকে 90 টাকা গেলে কত থাকে? 810 টাকা, 810 রুপিস ব্যাংকের কাছে এক্সেস রিজার্ভ হিসেবে থাকবে, যেটা সে লোন দেওয়ার কাজে ব্যবহার করবে। ধরে নিচ্ছি এই লোনটি পাচ্ছেন ইন্ডিভিজুয়াল সি, যিনি আবার হয় আরেকটি ব্যাংক, সে ব্যাংক 3, অথবা এই আগের দুটি ব্যাংকের যে কোনোটি, সেখানে তিনি এই টাকা জমা দিচ্ছেন অ্যাজ ডিপোজিট 810 টাকা। তাহলে এই 810 টাকার আবার 10% রিকোয়ার্ড রিজার্ভ অর্থাৎ 81 রুপিস, এটা রিকোয়ার্ড রিজার্ভ থাকবে। আর 810 minus 81 is what? 729 রুপিস, এইটা আবার এক্সেস রিজার্ভ হিসেবে তৈরি হবে এবং এই প্রসেসটা চলতে থাকবে। অর্থাৎ এরপরে হয়তো কোনো ইন্ডিভিজুয়াল ডি, তারপর ই, তারপর এফ, এরা এইভাবে লোন পেতেই থাকবেন এবং নতুন ডিপোজিট ক্রিয়েটেড হতেই থাকবে টিল ইনফিনিটি। সো এটা একটা ইনফাইনাইট প্রসেস, যেখানে ডিপোজিট ক্রিয়েশন হচ্ছে। তো আমরা যদি এই যে ডিপোজিটগুলো ক্রিয়েটেড হচ্ছে, ইনিশিয়ালি যখন সেন্ট্রাল ব্যাংক নতুন টাকা এনেছিল, সেটা প্রাথমিকভাবে ব্যাংকে জমা পড়েছিল এ এর অ্যাকাউন্টে 1000 টাকা, বি এর অ্যাকাউন্টে 900 টাকা, সি এর অ্যাকাউন্টে 810 টাকা, ডি যে লোন পাবে অর্থাৎ এইটা 729। এই যে প্রসেসটা চলতে থাকবে, তাহলে এই পুরোটাকে যোগ করলে আমরা দেশে মোট অর্থের যোগান কতটা বৃদ্ধি পেল সেটা পাবো। এবং সেটাকে যদি আমরা এক জায়গায় লিখি, সেটা কীরকম দেখতে হবে না? টোটাল চেঞ্জ ইন মানি সাপ্লাই আমি ধরে নিচ্ছি ডেল্টা এম ফর মানি সাপ্লাই অ্যান্ড ডেল্টা ইজ দ্য স্ট্যান্ডার্ড নোটেশন ফর চেঞ্জ। সো দেশে প্রাথমিক অবস্থায় যা মানি সাপ্লাই ছিল তার উপরে নতুনভাবে যে অর্থের যোগান হলো সেটাই চেঞ্জ ইন মানি সাপ্লাই, এবং সেটাকে আমরা ডেল্টা এম দিয়ে ডিনোট করছি। সো এই ডেল্টা এম ইজ ইকুয়াল টু কত হলো? একদম প্রথম থেকে এই ডিপোজিট কলামটা যদি আমরা ইনফাইনাইটলি যোগ করে যাই, তাহলে যেটা পাবো অর্থাৎ 1000 প্লাস 900 প্লাস 810 প্লাস, এটা আর এখানে লিখিনি, এখান থেকে আমরা নিচ্ছি 729, এবং এটা এইভাবে আপ টু ইনফিনিটি চলতে থাকবে। এইবার আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এইটাকে একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করতে করতে ধাপে ধাপে আমরা পৌঁছে যাব মানি মাল্টিপ্লায়ার। সো এইটাকে আমরা একটু কীভাবে লিখতে পারি না,
ডেল্টা এম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল 1000টা রইল প্লাস এই 900টা কি, দিস 900 ইজ নাথিং বাট 9/10 অফ 1000, তাই তো? অর্থাৎ মোট 1000 টাকার 10% রিকোয়ার্ড রিজার্ভ ছিল, 90% এক্সেস রিজার্ভ ছিল। সো 1/10 যদি আমি রিকোয়ার্ড রিজার্ভ হিসেবে রেখে থাকি তাহলে বাকি 9/10 অফ 1000 রুপিস অর্থাৎ এই যে 900 টাকা এইটা লোন দেওয়ার কাজে অর্থাৎ পরবর্তী ডিপোজিট ক্রিয়েশনের কাজে ব্যবহার হয়েছে। সুতরাং এই 900টাকে আমি কি লিখতে পারি, 900 না লিখে এটাকে আমি লিখতে পারি 9/10 অফ 1000। তারপরেরটাকে কি লিখতে পারি, এই 810টা কি, ইট ইজ 9/10 অফ 900, সেকেন্ড স্টেপে যেটা আমরা পেয়েছিলাম। সো ইট ইজ 9/10 অফ 900, তারপরেরটা 9/10 অফ 810, ঠিক ইনফিনিটি। এইটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেলে কি লিখতে পারি, সো ডেল্টা এম ইজ ইকুয়াল টু 1000 প্লাস 9/10 অফ 1000 প্লাস এইখান থেকে প্রসেসটা রিপিট হবে, অর্থাৎ 9/10 অফ এই 900টা আবার হয়ে যাবে 9/10 অফ 1000, অর্থাৎ একটা 9/10 এইটা ইন্টু এই 900টা না লিখে আমরা এই যে 9/10 অফ 1000 এটা রিপিট করছি। সো 9/10 অফ 1000 একই প্রসেসে তাহলে এইটা হয়ে যাবে 9/10 অফ 810 না লিখে আমরা লিখব এই পার্টটা এবং এইটা না লিখে লিখব এই পার্টটা, অর্থাৎ আরও দুটো 9/10 ইন্টু 100, অর্থাৎ 9/10 into 9/10 into 9/10 of 1000 and the process continues. Okay, এইটাকে এবার একটু সিম্পলিফাই করলে কিরকম দেখতে হবে, যে ডেল্টা এম ইজ ইকুয়াল টু 1000 প্লাস 9/10 of 1000 plus 9/10 square of 1000 plus 9/10 cube of 1000 till infinity. যে সিরিজটা আমরা পেলাম এটাকে বলা হয় ইনফাইনাইট জিপি সিরিজ। একটু একটা জেনারেল এক্সাম্পল নিয়ে দেখে নিই যে ইনফাইনাইট জিপি সিরিজটা কী জিনিস। সেটা হচ্ছে যে যদি আমার কোনো ভেরিয়েবল এরকম হয় যে সে এক্স ইজ ইকুয়াল টু সাপোজ 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার plus a cube a to the power 4 up to infinity, এই ধরনের সিরিজটাকে আমরা বলে থাকি ইনফাইনাইট জিপি সিরিজ, যেখানে কি হচ্ছে যে প্রতিবার একটা কমন টার্ম, এক্ষেত্রে যেটা এ, সেটা তার আগের টার্মের সঙ্গে গুণ হচ্ছে হয়ে পরবর্তী টার্ম হিসেবে যোগ হচ্ছে। সুতরাং ফার্স্টটা ছিল 1, তার সঙ্গে এ মাল্টিপ্লাই করে হলো এ, সেটা সেকেন্ড টার্ম হিসেবে যোগ হলো 1-এর সঙ্গে। এই এর সঙ্গে আরেকবার এ গুণ করলে হলো এ স্কোয়ার, সেটা থার্ড টার্ম হিসেবে যোগ হচ্ছে। এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে হবে এ কিউব, এবং সেটি এই সিরিজের সঙ্গে যোগ হচ্ছে অ্যাজ এ কিউব, এবং এইভাবে যদি প্রসেসটা চলতে চলতে আপ টু ইনফিনিটি যায়, এইটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ। এবং এই ইনফাইনাইট জিপি সিরিজের যে এই টোটাল সামেশনটার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে, এটাকে যদি সাম করি তাহলে এটা এরকম দাঁড়ায় যে 1/1 মাইনাস এ,
ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডিটেলে যাওয়ার আমাদের দরকার নেই, আমরা শুধু এটা এখানে ব্যবহার করব আমাদের ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ারটা বার করে নেওয়ার পারপাসে। অর্থাৎ আমরা যদি আমাদের এক্সাম্পলে ফিরে যাই, যেখানে আমাদের সিরিজটা কী ছিল, যে ডেল্টা এম ইজ ইকুয়াল টু, আরেকবার লেখা যাক, ডেল্টা এম ইজ ইকুয়াল টু 1000 প্লাস 9/10 of 1000, 9/10 square of 1000, 9/10 cube of 1000 till infinity। তাহলে এক্ষেত্রে আমি যদি এই কমন এক্সাম্পলটার সঙ্গে মেলাতে চাই, তাহলে আচ্ছা আর একটা স্টেপ যেতে হবে, সেটা হচ্ছে আমি এই 1000টা সবকটা টার্মের থেকে কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভেতরে কী থাকবে, এখান থেকে থাকবে 1 প্লাস 9/10 প্লাস 9/10 স্কোয়ার, 9/10 কিউব আপ টু ইনফিনিটি। এবারে দেখো এই যে ব্র্যাকেটের টার্মটা আর এই টার্মটা, এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে। এই এটার বদলে যদি আমি 9/10টা ইউজ করি, তাহলেই দেখো দুটো সিরিজ একদম আইডেন্টিক্যাল। সুতরাং আমরা এই ফর্মুলাটা যদি এই সামেশনে লাগাতে চাই, তাহলে কি হবে, একদম সেম ফর্মুলা, 1000 থাকবে উইদিন ব্র্যাকেট 1/1 মাইনাস এর বদলে এটা এখানে রিপ্লেসড হচ্ছে বাই 9/10। সুতরাং 1/1 মাইনাস 9/10, এইটা হবে এই গোটা সিরিজটার যোগফল। সেটা কত বেরোবে তাহলে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, 1000 ইন্টু 1/10 which is 1000 into 1/1/10। যদি এটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে এটা রিভার্স হয়ে যাবে, সো ইট বিকামস 10। ওকে, সো আমরা এখানে কি দেখছি, যে আমার এই যে টোটাল চেঞ্জ ইন মানি সাপ্লাই ডেল্টা এম, সেটা ইনিশিয়ালি সেন্ট্রাল ব্যাঙ্ক কী করেছিল, 1000 রুপিস ইনক্রিজ করেছিল। সো মাই হাই পাওয়ার্ড মানি ওয়াজ 1000 রুপিস, এবং আলটিমেটলি মানি সাপ্লাইটা থ্রু দিস প্রসেস অফ ক্রেডিট ক্রিয়েশন কোথায় গিয়ে পৌঁছলো, 10 টাইমস অফ 1000 রুপিস, দ্যাট ইজ 10,000 রুপিস। তাহলে এই যে আমি 10,000 টাকা টোটাল চেঞ্জ ইন মানি সাপ্লাই পেলাম, এটা কিভাবে পেলাম, কারণ মানি সাপ্লাইটা 10 গুণ বেড়ে গেছে। এই 10টা হলো এখানে দ্য ভ্যালু অফ মানি মাল্টিপ্লায়ার। সো এখানে আমরা মানি মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কত পাচ্ছি, এখানে আমরা লিখতে পারি মানি মাল্টিপ্লায়ার বা অর্থের গুণক এখানে হচ্ছে 10